Hello, my lovely viewers. Welcome back to my channel. If you are new here, I am Orko Priya. I am currently pursuing Bachelor's of Travel and Tourism Management. Now I am in my sixth semester and I am working at a tourism company. I'm a vocal over artist and I love to do adventure and sports. তো আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি দীঘার পার্ট 3 এবং এটাই আমাদের দীঘার শেষ পর্ব। তো আমি আগের ব্লগে যেরকম তোমাদেরকে বলেছিলাম যে দীঘার এই পার্টে আমি তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো দুটো খুব সুন্দর সুন্দর পার্ক। একটা হলো অমরাবতী পার্ক আর আরেকটা হলো ঢেউসাগর। ফার্স্টে আমরা যাব অমরাবতী পার্কে এন্ড সেকেন্ড আমরা যাব ঢেউসাগরে। তার আগে যারা এখনো পর্যন্ত আমার দীঘার পার্ট 1 এন্ড পার্ট 2 দেখোনি তাদের জন্য আমি ডেসক্রিপশন বক্সে লিংকটা দিয়ে দিচ্ছি বা কমেন্টেও পিন করে দিচ্ছি লিংকগুলো। তোমরা গিয়ে আগে সেই ভিডিওগুলো কিন্তু দেখে আসতে পারো। তো দেখো আমরা কত সুন্দর ভাবে রেডি হয়ে নিয়েছি আর আমরা এখন যাচ্ছি অমরাবতী পার্কে। আর দেখো আমরা দুজন কিন্তু টুইনিং করেছি, দুজনে আমরা পিওর হোয়াইট পরেছি। তো অমরাবতী পার্কে ঢোকার জন্য ফার্স্টে তোমাদেরকে 20 টাকা দিয়ে একটা টিকিট কাটতে হবে, পার পার্সন 20 রুপিস। দেন তোমরা অমরাবতী পার্কের ভেতরে এন্ট্রি করতে পারবে। আরে পার্কে ঢুকতে এটা কি চোখে পড়লো? পান্ডা, কিউট পান্ডা, যদিও এটা ইউজ মি, হোয়াট এভার, কি কিউট। আর অমরাবতী পার্কে কিন্তু একটা খুব সুন্দর দারুণ জিনিস ছিল, এটা তোমরা এক্সপিরিয়েন্স করতে পারো। সেইটা হচ্ছে রোপওয়ে। তোমরা অমরাবতী পার্কে গিয়ে রোপওয়ে এক্সপিরিয়েন্স করতে পারো। এছাড়াও ওখানে দোলনা ছিল, মানে দোলনা দেখলে আমরা বড় থেকে মানে বাচ্চা থেকে বুড়ো অব্দি সবাই আর কি দোলনা চড়তে কতটা ভালোবাসি। তো দোলনা ছিল, বোটিং করার অপশন ছিল। যারা প্রাকৃতিক শান্ত মনোরম পরিবেশের বুকে হারিয়ে যেতে ভালোবাসেন তাদের জন্য এই জায়গাটি এক কথায় অনবদ্য। চারিদিকের সবুজ গাছপালা আর স্নিগ্ধ আবহাওয়ার মাঝে এখানে এলে মনের সব ক্লান্তি নিমেষেই দূর হয়ে যায়। বিশেষ করে যারা একটু অ্যাডভেঞ্চার এবং জলবিহার করতে পছন্দ করেন তাদের জন্য এখানের অন্যতম প্রধান আকর্ষণ হলো বোটিং। জলের মৃদু ঢেউয়ের দোলায় ভাসতে ভাসতে চারপাশের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার আনন্দই আলাদা। আপনি চাইলে আপনার পরিবারের সাথে গল্প করতে করতে কিংবা প্রিয়জনের হাত ধরে এই চমৎকার জল এবং শান্ত পরিবেশের সাক্ষী হতে পারেন। যারা নিজেদের ভ্রমণের ডায়েরিতে একটা দারুণ এবং রোমাঞ্চকর অভিজ্ঞতা যোগ করতে চান তারা কিন্তু এখানে এসে বোটিং করার এই সুযোগটি কোনোভাবেই হাতছাড়া করবেন না। জলের বুকে সেই শান্ত আর মনোরম মুহূর্তগুলো কাটানোর পর এবার একটু আকাশমানে চেয়ে দেখার পালা। কারণ এখানকার রোমাঞ্চ শুধু বোটিং এর মৃদু ঢেউয়েই শেষ হয় না, বরং আসল উত্তেজনা অপেক্ষা করে আছে আরো একটু উঁচুতে। হ্যাঁ, আমি এখানকার কেবল কার রাইড এর কথাই বলছি। জলবিহারের শান্ত পরিবেশ থেকে সোজা মেঘের কাছাকাছি পৌঁছে যাওয়ার এই যে অভিজ্ঞতা, তা আপনার পুরো ভ্রমণের আনন্দকে এক ধাক্কায় দ্বিগুণ করে দেবে। যখন কেবল কারটি ধীরে ধীরে মাটি ছেড়ে শূন্যে ভাসতে শুরু করবে তখন এক অদ্ভুত রোমাঞ্চকর অনুভূতি, যা ভালো লাগা প্লাস ভয় আপনাকে গ্রাস করবে। আজকাল আমাদের রাজ্যের বিভিন্ন আধুনিক পার্ক বা পর্যটন কেন্দ্রে গেলে এই ধরনের নানা থিম বা এরকম ধরনের বিভিন্ন অ্যাক্টিভিটিসই চোখে পড়ে। তবে এই পার্কের বিশেষত্ব হলো এখানকার আয়োজনটি আপনাকে কোনো কৃত্রিমতার অনুভূতি দেবে না, বরং মুহূর্তের মধ্যে এক অদ্ভুত নস্টালজিয়ায় ভাসিয়ে নিয়ে যাবে। পার্কের এক একটা মোড় ঘুরতেই মনে হবে আপনি যেন কোনো আধুনিক পার্কের রাস্তায় নয়, বরং সোজা নিজের ছোটবেলার সোনালী পাতাগুলোর ওপর দিয়ে হেঁটে বেড়াচ্ছেন। আমাদের শৈশবকে যারা নানা রকম রঙে রাঙিয়ে তুলেছিল সেই চেনা চরিত্ররাই এখানে জীবন্ত রূপে পার্কের বিভিন্ন প্রান্তে আপনাদের অপেক্ষায় দাঁড়িয়ে আছে। বাঙালি মানেই যার ছোটবেলার এক মস্ত বড় আবেগ জুড়ে ছিল নারায়ণ দেবনাথের অনবদ্য সব সৃষ্টি। পার্কের ভেতরে হাঁটতে হাঁটতে হঠাৎ করেই আপনার চোখের সামনে ভেসে উঠবে নন্টে আর ফন্টে সেই চিরন্তন দুষ্টুমি আর খুনসুটি। আবার অন্য একটা কোনায় তাকালেই দেখতে পাবেন আমাদের সবার প্রিয় সেই অপরাজেয় বাটুল দি গ্রেটকে, যে তার অতি মানবীয় শক্তি দিয়ে বুক ফুলিয়ে দাঁড়িয়ে আছে।
সেই চেনা চরিত্রগুলোকে পার্কের আনাচে কানাচে এমন ভাবে স্ট্যাচুর আকারে দাঁড়িয়ে থাকতে দেখলে যেন মনে হবে আমরাও সেই পুরোনো দিনে ফিরে গেছি। বর্তমানে এই ডিজিটাল যুগে যেখানে বাচ্চারা মোবাইলের স্ক্রিনে মগ্ন, সেখানে তাদের আমাদের নিজেদের সংস্কৃতির এই কমিক্স আইকনগুলোর সাথে আলাপ করিয়ে দেওয়ার জন্য এটি একটি চমৎকার জায়গা। তাই পার্কে ঘুরে বেড়ানোর ফাঁকে এই চেনা চরিত্রগুলির পাশে দাঁড়িয়ে ছবি তোলা বা একটা সুন্দর স্মৃতির রিলস বানিয়ে নেওয়াটা কিন্তু মাস্ট। আমাদের মধ্যে অনেকেই আছেন যারা কাজের ব্যস্ততা বা অন্য কোনো কারণে এখনো পর্যন্ত দার্জিলিং এ যাওয়ার সুযোগ পাননি, কিন্তু তাই বলে কি দার্জিলিং এর সেই আইকনিক ট্রেনের রোমাঞ্চ থেকে আপনি বঞ্চিত থাকবেন? একদম না। পাহাড়ে না গিয়েও দার্জিলিং এর মতো একটা মিনি টয় ট্রেনের দুর্দান্ত নতুন রকমের এক্সপিরিয়েন্স কিন্তু আপনারা এখানে অনায়াসেই করতে পারেন। এখানকার ঝিকঝিক শব্দে এগিয়ে চলা ট্রেনের রাইডটি আপনাকে মুহূর্তের মধ্যে উত্তরবঙ্গের সেই পাহাড়ি নস্টালজিয়ায় ফিরিয়ে নিয়ে যাবে। যারা চিরকালই দার্জিলিং এ টয় ট্রেন চড়ার স্বপ্ন দেখে এসেছেন, তারা এখানে এসে ট্রেনের জানলা দিয়ে চারপাশের মনোরম পরিবেশ দেখতে দেখতে সেই স্বপ্নটা অনেকটাই পূরণ করতে পারেন। ট্রেনের দুলুনি আর চারপাশের চমৎকার ল্যান্ডস্কেপ মিলেমিশে এমন একটা সুন্দর আবহ তৈরি করে যা সত্যিই দেখার মতো। যারা কন্টেন্ট ক্রিয়েটার আছেন বা রিলস বানান, সুন্দর সুন্দর ফটো তুলতে ভালোবাসেন, তাদের জন্যও কিন্তু এই জায়গাটা ফাটাফাটি। এক কথায় বলতে গেলে পুরো পার্কটাই যেন একটা ওপেন এয়ার স্টুডিও। আপনি ক্যামেরার লেন্স যেদিকেই ঘোরাবেন সেদিকেই একটা দারুণ ব্যাকগ্রাউন্ড পেয়ে যাবেন। ভিডিও শুট করার জন্য এখানকার এক একটা স্পট এত সুন্দর যে আপনাকে ফ্রেম সেট করার জন্য আলাদা করে কোনো খুঁটিনাটি করতে হবে না। আপনি চাইলে জলের বুকে বোটিং করতে করতে সিনেমাটিক সুন্দর সুন্দর শর্টস নিতে পারেন। তো অনেকটা টাইম অমরাবতী পার্কে কাটিয়ে তারপর আমরা হাঁটতে হাঁটতে চলে এসেছিলাম আবার আমাদের হোটেলে। তো দেখো, আমরা হোটেলে আসার পথে মানে রাস্তা দিয়ে মাছের আর কি ভাজা, এই ধরনের মাছ ভাজা কিন্তু সমুদ্রের ধারে গেলে মাস্ট খেতেই হবে। আমরা প্রত্যেক জন কিন্তু গিয়ে এইরকম বিভিন্ন ধরনের মাছ ভাজা খেয়েই থাকি। আর আমরা যেটা খাচ্ছি সেটা হচ্ছে আমুদি মাছের ভাজা। তোমরা তো সবাই জানো আমি একটা মেচো ভূত, মানে মাছ মাত্রই আমার কাছে ভালোবাসা। তো আমরা অটোয় উঠে পড়েছি আর এখন যাচ্ছি সি বিচে। আমাদের হোটেল থেকে একটুখানি সি বিচটা একটুখানি হলো অনেকটাই, যেমন বকখালিতে সি বিচটা ছিল অনেকটা ওরকম, তাহলে তো অতবার হেঁটে হেঁটে যেতে পারবে না, অটোয় করে যাচ্ছে। আর আমাদের তো বসিয়ে নিয়েছে, আমরা তিনজন মিলে এখন যাচ্ছি সি বিচের হাওয়া খেতে। একটু হাওয়া খাবো, ফিল রিফ্রেশমেন্ট। আমার মন বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে। মন বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে। সিরিয়াসলি সমুদ্রের ধারে গেলে কিন্তু বা সমুদ্রের সামনে বসে থাকলে অনেক কিছু কিন্তু আমরা রিয়েলাইজ করি, যেমন একটা ফ্রেশ ফিলিং হয়। এই যে মানে সমুদ্রের যেটা হাওয়া, একটা ফ্রেশ এয়ার আর একটা খুব ফ্রেশ রিফ্রেশমেন্ট ভেতর দিয়ে যেন আমাদের মনে হয় ইনার ডিটক্স হয়ে যায়। একটা সমুদ্রের ধারে বসে থাকলে দেখবে একটা ডিটক্স, আমরা নিজের থেকে ভেতরটা পুরো ডিটক্স হয়ে যায়। আরো একটা জিনিস, আমি সমুদ্রের ধারে বসে, আমি জানি না সবার ব্যাপারটা কিরকম, বাট আমি অনেক কিছু রিয়েলাইজ করি যেগুলো মানে আমার লাইফে আমার মনে হয় যে হ্যাঁ এই এই জিনিসগুলো করা উচিত ইন ফিউচারের জন্য, বা এই জিনিসগুলো হয়তো আমি ভুল করছি। আমি কিন্তু সবসময় সেটা আমি বাড়িতে বসে বা এরকম মানে টু ডু লিস্ট দেখেও আমার সেই রকম জিনিসপত্রগুলো মনে হয় না। যেসব জিনিসপত্র আমি পাহাড়ের ধারে বা সমুদ্রের ধারে গিয়ে বসলে রিয়েলাইজ করতে পারি যে আমার জীবনে এই জিনিসগুলো ভুল চলছে, ও এই জিনিসগুলো ঠিক করা উচিত, অমুক জিনিসগুলো আরো বেশি করে করতে হবে, এই যে রিয়েলাইজেশনটা, এটা কিন্তু আমার সমুদ্রের পাড়ে বসে হয়। এই সাগর পাড়ে আইসা আমার মাতাল মাতাল লাগে, এই রূপ দেখাইয়া মন পিঞ্জরায় সুখের পক্ষী ডাকে। এই সাগর পাড়ে আইসা আমার মাতাল মাতাল লাগে, এই রূপ দেখাইয়া মন পিঞ্জরায় সুখের পক্ষী ডাকে। পারতাম যদি থাইকা যাইতে এই সাগরের পাড়ে, ঝিনুক মালা গাইতা কাটায় দিতাম জীবনটারে। আমার মন বসে না শহরে,
ইট পাথরের নগরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে, মন বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে। তো সি বিচে বেশ খানিকক্ষণ আমরা বসেছিলাম। বসে থাকার পর আমি বোনকে বললাম চ একটু হেঁটে আসি। মানে এমনি আমি বলেছিলাম সি বিচের সাইড ধরে কোস্টাল এরিয়াটা জুড়ে একটু আস্তে আস্তে হাঁটি, বেশ ভালো হাওয়াও দিচ্ছে, একটু হাঁটি। হাঁটতে হাঁটতে যে আমি ঢেউ সাগর পৌঁছে যাবো এটা কিন্তু আমি সিরিয়াসলি বুঝতে পারিনি, যে মানে আমি হাঁটতে হাঁটতে ঢেউ সাগর পৌঁছে যাব। হাঁটতে হাঁটতে গিয়ে হঠাৎ করে দেখছি একটা জায়গায় ভীষণ ভাবে লাইটিং করা, খুব সুন্দর হয়ে সাজানো গোছানো। আমি ওকে মানে আমার বোনকে আর কি বলছি, আচ্ছা এটা কি ঢেউ সাগর? সে আমরা যখন মানে আমি অ্যাকচুয়ালি এনসিসির ক্যাম্পের সাথে স্টুডেন্টদেরকে নিয়ে এরকম দীঘায় ঘুরতে যেতাম। তো অনেকদিন আগে এসেছি, তখন একটু অন্যরকম ঢেউ সাগরের সাজানো গোছানোটা অন্যরকম ছিল, এখন অনেকটা অন্যরকম হয়ে গেছে। তো আমি বলছি যে এটা কি ঢেউ সাগর? সে আমরা আসতাম, আমার মনে হচ্ছে এটা ঢেউ সাগর। আর বোন বলছে না না এটা এখানে নাকি ঢেউ সাগর, এখানে হবে নাকি। তারপরে আমি সিরিয়াসলি দেখছি এখানে বড় করে লেখা ঢেউ সাগর। আমরা হাঁটতে হাঁটতে ঢেউ সাগর পৌঁছে গেছি। বলে না কোনো জায়গায় যদি মন থেকে ইচ্ছা থাকে যাওয়ার, তাহলে ভগবানও সেখানে পাঠিয়ে দেয়। সিরিয়াসলি আমরা সকাল দিয়ে কথা বলছিলাম যে একটু ঢেউ সাগর ঘুরতে যাবো, ঢেউ সাগর ঘুরতে যাবো। অটোওয়ালাগুলো যখন জিজ্ঞেস করছি যে ঢেউ সাগর যেতে কিরকম ভাড়া লাগবে, তারা 300 টাকা, কেউ 400 টাকা, কেউ 500 টাকা, মানে যে যেরকম পাচ্ছে নিজের মতো একটা রেট বলে দিচ্ছে, যে যেরকম পাচ্ছে। এতটা টাকা দিয়ে আবার ঢেউ সাগর যাবো? বললাম ছাড়, এর আগেও তো ঘুরেছি, তাহলে আর দরকার নেই, যাবো না ঢেউ সাগরে। কিন্তু রাখে হরি তো মারে কে, সেই আমরা ঢেউ সাগর ঘুরেই নিলাম। ইয়ে তো মোমো খেয়ে আমার খুব ভাল লেগে গেছিল আর হিচকি উঠছিল, তো ওই জন্য আমি আইসক্রিম নিয়ে নিয়েছি। এই যে এখনো হিচকি উঠছে, আইসক্রিমটা মিষ্টি মিষ্টি টাইপের খাবো এটা এখন, কারণ খুব হিচকি উঠছিল আর ঝাল লেগেছে, তো ওই জন্য আইসক্রিম খাচ্ছি। ধোসা মর্নিং গাইস, গুড মর্নিং। আজকে আমাদের দীঘা থেকে বাড়ি যাওয়ার পালা। তো আমরা সকাল সকাল ব্রেকফাস্ট করে নিয়েছিলাম, সাউথ ইন্ডিয়ান ব্রেকফাস্ট, প্লেন ধোসা আর সাম্বার দিয়ে, আর ছিল সঙ্গে কোকোনাট চাটনি। আর আমরা এবার উঠে গেছি আমাদের বাসে। আমরা দীঘা এসছিও বাসে আর বাড়িও ফিরছি বাসে, যেহেতু আমরা একদম হুট করে প্ল্যান করে এসছি দীঘা ঘুরতে। তো ট্রেনের টিকিট কাটার কিন্তু আমরা সময় পাইনি। তো এই ছিল আমাদের দীঘা ভ্রমণের শেষ পার্ট। তো আমাদের আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট সেশনে কমেন্ট করে জানিও। সো ভিডিওটাকে লাইক করে দাও, শেয়ার করে দাও, আর যারা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দাও। আই লাভ ইউ অল অফ ইউ গাইস। খুব তাড়াতাড়ি আবার দেখা হবে। আজকের মতো বাই।